নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে কার্যত আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে মানুষের মতামত। বামপন্থীরা তো জানিয়ে দিয়েছেন কেন তাদের পক্ষে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকা সম্ভব নয়। কংগ্রেসও সেই একই কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন না, সংহতি মিছিল হবে। অনেক প্রবীণ সাংবাদিক দেখলাম লিখছেন, ব্লগ করছেন, বলছেন যে রামের নামে এই বাড়াবাড়ি তাদের বিলকুল না পছন্দ। কেন সংবাদ মাধ্যম বিষয়টাকে এই তুঙ্গস্পর্শী উচ্চতায় নিয়ে গেছে সে নিয়ে তাদের গলায় আক্ষেপ ছড়ে পড়ছে। আমি তাদেরকে কয়েকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যে ডাক বিশ্ব হিন্দু পরিষদ দিয়েছিল, বিজেপি 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে এন্ডোর্স করে। তারপর আদবানিজির রথযাত্রা, এসব আমরা সব জানি। এবং সেই রথযাত্রাকে অ্যান্টিডিলিউভিয়ানও বলা হয়েছে, প্রাগৈতিহাসিক, আউটডেটেড। নয়াদিল্লির ককটেল সার্কিট, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা, ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারা, লিখতে পারা সাংবাদিকরা, সোকল্ড ইন্টেলেকচুয়ালরা এই আন্দোলনকে প্রাগৈতিহাসিক, আউটডেটেড আন্দোলন বলেছিল। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি ধ্বংস হওয়ার পরে কত দিস্তা নিউজ প্রিন্ট যে খরচ হয়েছে এই কথাটা বলতে, যে ভারতবর্ষে অন্তরাত্মা খুন হলো, ভারতবর্ষের সেকুলারিজমকে খুন করা হলো, ভারতবাসীর কাছে লজ্জার দিন। দেশ বিদেশে সরকারি মদতে, সরকারি অর্থানুকূল্যে একদল লোক সেমিনার, সিম্পোজিয়াম করে মুন্ডপাত করলেন এই রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে। প্রেস পর্যন্ত তাদেরকে নির্দ্বিধায় সমর্থন জানালেন। কোনো অল্টারনেটিভ ভিউ পয়েন্ট তখন সংবাদপত্রগুলোতে জায়গা পেত না। শুধু রাম জন্মভূমি আন্দোলনকে নিন্দা করে, ধিক্কার জানিয়ে, কদর্য ভাষা প্রয়োগ করে যেসব ওপিনিয়ন পিস, অপেড লেখা হতো বা খবর লেখা হতো, সেগুলোই অগ্রাধিকার পেত। কিন্তু কোনো অল্টারনেটিভ মতামতকে ছিটে ফোটা গুরুত্ব দেয়নি তখন সংবাদ মাধ্যম। তখন তারা ওই ইকোসিস্টেমের দ্বারা অনুপ্রাণিত ছিল। তখন তো টেলিভিশন মিডিয়া সেভাবে আসেনি। হয়তো দু একটা ভিডিও ম্যাগাজিন ছিল, যেমন ওয়ার্ল্ড দিস উইক ছিল, আঁখো দেখি বলে একটা হতো, নলিনী করতেন, অরুণ শৌরীর বোন। আর আজ তাক বোধহয় ডিডি ওয়ানেই স্লট নিয়ে 10 মিনিট স্লট নিয়ে ভিডিও ম্যাগাজিন করতো। কিন্তু সেগুলোতেও ছিল ওই ইংলিশ স্পিকিং ইন্টেলিজেন্সিয়ার যে মত পোষণ করছে, সেই মতকে সমর্থন করা, প্রয়োজনে অন্ধ অনুকরণ করা। অল্টারনেটিভ মত কিন্তু জায়গা পায়নি। আচ্ছা, বাবরি ধ্বংসের পর ফেব্রুয়ারি মাসে দিল্লির বোট ক্লাবে বিজেপি একটা সমাবেশ ডাকে। বিজেপির সমাবেশকে বন্ধ করার জন্য প্রথমে তো অনুমতি দেয়নি। তারপর এমনভাবে দিল্লিকে দুর্গে পরিণত করা হয় যেন বিরাট বড় কিছু করতে যাবে। এবং তার মধ্যেও গুটি কয়েক বিজেপি নেতা কর্মী প্রতীকী বোট ক্লাবের দিকে যেতে গিয়েছিলেন। তখন তাদের উপর জল কামান চালানো হয়
এবং তাতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। সকল সেকুলার সংবাদ মাধ্যম পুলিশের এই জলকামন চালানোকে সমর্থন করেছিল এবং তৎকালীন যিনি ওই ছিলেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, সাতনা থেকে জিততেন, অর্জুন সিং, তাকে ওই সেকুলার ইকোসিস্টেমের সাংবাদিকরা তালিকা প্রস্তুত করেছিল কোন কোন সাংবাদিক বিজেপিকে সমর্থন করেন বা রাম জন্মভূমি আন্দোলনকে সমর্থন করেন, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হোক। এই ধরনের সেকুলার ম্যাকার্থিজম করার কি মানে আছে? মানে তো নেই। সেকুলার ম্যাকার্থিজম কোনো মানে নেই, কিন্তু হয়েছিল। আজকে যখন সেই সেকুলার বামপন্থী সাংবাদিককুল গেল রব তোলেন, তারা বলেন যে সংবাদ মাধ্যম কেন্দ্রের শাসক দলের ক্লিবে পরিণত হয়েছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে, শাসক দলের মুখপাত্র হিসাবে কাজ করছে, তাদেরকে ওই নিউটনের থার্ড লটা পড়তে বলবো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। মন্দির ওহি বানায়েঙ্গে, এই স্লোগান তো ছিল, এখন তো মন্দির হয়ে গেছে। কোন কোন চ্যানেলের অভিমানে নাকি লেখা হচ্ছে মন্দির ওহি বানায়া হ্যায়। গা জ্বলছে না? একটু গা জ্বলবে আপনাদের। আপনাদের এই গা জ্বলনিটা কিন্তু উপভোগ করছে দেশের মানুষ। আপনারা বুঝতেই পারেন না যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে মানুষের আবেগ কোন পর্যায়ে পৌঁছেছে। উত্তরপ্রদেশ জুড়ে অনেক মাতৃশক্তি যারা অন্তঃসত্ত্বা, তারা ডাক্তারদের বলছেন যে 22শে জানুয়ারি যেন সিজার করা হয়, তাদের ঘরেও রামলালা আসুক। টেলিভিশনে ক্যামেরায় সামনে তারা বলছেন ডাক্তাররা এবং অন্তঃসত্ত্বা মাতৃশক্তির পরিবারের সদস্যরা। রবীন্দ্রনাথ বলেছিলেন কবির মনোভূমিতেই রামের জন্মভূমি, অযোধ্যার চেয়েও সত্য। এটা কবির কল্পনা। আমি কবির কল্পনাকে কোনো মতেই খাটো করছি না, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের রাম মন্দিরকে নিয়ে যে আবেগের বিস্ফোরণ ভারতবর্ষে হচ্ছে, সেই আবেগকে যারা অনুধাবন করতে পারবে না, তারা সখাত সলিলে ডুববে। আসলে হিন্দু ন্যাশনালিজমের এই যে উত্থান, এই উত্থানকে ভালোভাবে মানতে পারছেন না ইকোসিস্টেম। হিন্দু ন্যাশনালিজম নিজেকে অ্যাসার্ট করবে না, হিন্দুরা নিজেদের ধর্মীয় আইডেন্টিটিকে কিছুটা লুকিয়েই রাখবে, তাহলে সবকিছু ভালো। হিন্দুরা যখন তাদের আইডেন্টিটিকে প্রকাশ করছে, সোচ্চার ঘোষণা করছে, তখন সেকুলারিস্টদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। 92 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের ঘটনা ভারতবর্ষের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট, আর 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা শুরু হবে। অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারও কিন্তু হয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা এবং শরিকি টানাপোড়েনের জন্য তাদের যে কোর হিন্দু বিলিফ, সেটাকে কিন্তু সোচ্চারে সামনে আনতে পারেনি, অ্যাসার্টিভনেস কম ছিল। কিন্তু 2014 পর থেকে এই হিন্দু ন্যাশনালিজমের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সোচ্চার ঘোষণা হচ্ছে এবং হিন্দুরা কনসলিডেট হচ্ছে। দেখুন, রাম মন্দির ওই তীর্থক্ষেত্র ট্রাস্ট করছে, আরএসএস এর উদ্যোগ তো আছেই।
আরএসএস ওই তীর্থক্ষেত্র ট্রাস্ট নিজেরা পয়সা করি জোগাড় করে এই মন্দির করতে পারতো, কোনো অসুবিধা হতো না, কিন্তু তা না করে তারা কিন্তু অর্থ সংগ্রহ করেছে। অর্থাৎ কোনো জিনিস আপনার কষ্টার্জিত অর্থে তৈরি হলে তার প্রতি আপনার মমত্ববোধ বাড়ে, আপনি একাত্মবোধ করেন। শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে 17 কোটি টাকা উঠেছে রাম মন্দিরের জন্য, তাহলে একাত্মবোধ করছেন যে এই মন্দির তৈরিতে ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠার পিছনে, মন্দির প্রতিষ্ঠার পিছনে আমারও যৎসামান্য অবদান আছে। রাম মন্দিরের চত্বরে শুধু রামলালার মূর্তি বসবে না, শবরী মাতা, নিষাদ রাজ, জটায়ু, তাদের মূর্তিও বসবে। আদিবাসী জনজাতি, পিছিয়ে পড়া মানুষ, তাদের আরাধ্য দেবদেবীর মন্দিরও থাকবে, মূর্তিও থাকবে রাম মন্দির চত্বরে। অর্থাৎ শুধু রাম নয়, মর্যাদা পুরুষোত্তম রাম তো আছেনই, কিন্তু তার সঙ্গে জটায়ু, শবরী মাতা, নিষাদ রাজ, সবারই মন্দির এবং মূর্তি থাকবে। এবং অনেক জায়গায় দেখবেন আরএসএস মন্দির তৈরির পিছনে ভূমিকা নিয়েছে, কিন্তু তারা পয়সা দেয়নি। পয়সাটা দিচ্ছে যারা মন্দির করতে চান, তাদের কাছে আরএসএস এর স্বেচ্ছাসেবকরা গেছেন চাঁদা তুলতে। অর্থাৎ চাঁদা তুলে তুলে মন্দির রয়েছে ভারতবর্ষের অনেক জায়গা। এবং এই যে নতুন হিন্দু জাতীয়তাবাদ, এর যে কি প্রভাব, সেটা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আমরা টের পেয়েছি। দেখুন, অনেক ছেলে মেয়ে, নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা অতীত ইতিহাস জানে না, তাদের কাছে তারা সেইভাবে মন্দিরেও যায় না, কিন্তু তাদের কাছে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার জন্য পুরাণ, মহাকাব্য, রাম কথা, মন্দিরের পিছনে যে আন্দোলন, সেগুলো তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, বইপত্র লেখা হচ্ছে। অনেক অভিজাত মলের বুক স্টোরে সেই বই পাওয়া যাচ্ছে, হিন্দিতে, ইংরেজিতে, এয়ারপোর্টে, রেল স্টেশনে। অ্যাপের মাধ্যমেও প্রচার হচ্ছে। অর্থাৎ এই যে হিন্দু ন্যাশনালিজম সঙ্গে ডেভেলপমেন্ট আর বিশ্বের মানচিত্রে ভারতের এগিয়ে যাওয়া, এর একটা অদ্ভুত মেলবন্ধন ঘটানো হচ্ছে এবং তাতে সফল। এবং এতে সেকুলার পন্থীরা রাগলে কিচ্ছু করার নেই, এটা বাস্তব। মর্যাদা পুরুষোত্তম রামকে ঘিরে যে আবেগের বিস্ফোরণ হচ্ছে দেশব্যাপী, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানুষ বুঝতে পেরেছে যে সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের বিশ্বাসকে তুলে ধরার ক্ষেত্রে অতীতে যেসব বাধা বা হীনমন্যতা বোধ কাজ করেছে, সেই কাল পর্ব থেকে ভারতবর্ষ বেরিয়ে এসছে। গর্ব সে বলো আব হিন্দু হ্যায়, বা আমি গর্বিত হিন্দু, এইটা বলতে আর কোনো দ্বিধা হচ্ছে না। আগে অনেকে দ্বিধা করতো, আমি গর্বিত হিন্দু বললে কে কি ভাববে। এখন গর্বিত হিন্দু লোকে চোখে চোখ রেখে বলছে সেকুলার পন্থীদের। তাতেই সেকুলার পন্থীদের রাগ, ক্রোধ, উষ্মা। কেন সংবাদ মাধ্যম রাম মন্দিরের নির্মাণকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি করছে? বেচারা। শুনুন, অনেক ওই সময়টায় আমার মনে আছে 92 সালে 6ই ডিসেম্বর যেদিনকে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেদিনকে আমি একটা অনুষ্ঠানে হুগলির আদি সপ্তগ্রামে গিয়েছিলাম। ট্রেনে করে ফিরলাম, রাত হয়ে গেছে, হাওড়া স্টেশন থমথমে, বাস ধরেই বাড়ি ফিরলাম। তারপরে তো কারফিউ। শরদ পাওয়ার তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। জ্যোতিবাবু শরদ পাওয়ারকে বলেছিলেন প্রয়োজনে সেনা নামাতে হবে। জ্যোতিবাবু নিয়ম করে টেলিভিশনের পর্দায় তার বক্তব্য রাখতেন। আর ওই সময় একটা টানা ছুটিতে আমরা চুটিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলেছিলাম। 32 বছর আগের কথা, তখন কলেজে পড়ি।
কিন্তু তখন কি বাংলা সংবাদ মাধ্যম, কি সর্বভারতীয় সংবাদ মাধ্যম, কোথাও অল্টারনেট ভিউ পয়েন্টটাকে তুলে ধরার কোনো চেষ্টা হয়নি। ইকোসিস্টেম, সেকুলারিস্টরা যে তীব্র কটাক্ষ ঘৃণা বর্ষণ করেছিলেন রাম জন্মভূমি আন্দোলনকে সামনে রেখে, সেটাকে তখন ছাপানো হতো অগ্রাধিকারের ভিত্তিতে। 3 দশক পেরিয়ে গেছে, গোমতী, সরজু, গঙ্গা, যমুনা দিয়ে অনেক জল বইছে, নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী এট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স। আদালতের নির্দেশে রাম মন্দির হচ্ছে, এটা ঠিক, কিন্তু 9 দশকের গোড়া থেকে রাম মন্দির নির্মাণের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিজেপি সংঘ পরিবার। তাদের অগ্রণী ভূমিকা ছাড়া, সদর্থক ভূমিকা ছাড়া ওখানে রাম মন্দির নির্মাণ হতো না। ইংরেজি আরবি শব্দ উচ্চারণ হয় ধিমিটিউড, মানে হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থান। একজন কলমচে খুব সুন্দর লিখেছেন, there is no denying the fact that Hindus will see a shift from what is called dhimmitude and reclaim its status as a proud civilization. সত্যি তো, এটাই তো ছিল। আমরা প্যারাডাইম শিফট করেছি, আমরা রিক্লেম করছি আমাদের স্ট্যাটাস প্রাউড সিভিলাইজেশন হিসাবে। কেন্দ্রীয় সরকার অর্থ দিবস ছুটি ঘোষণা করেছে। নবান্নের 14 তলা কি এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন? এখানে তো জামাই ষষ্ঠীতেও অর্থ দিবস ছুটি থাকে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মূর্তি, মন্দির তৈরি হচ্ছে অযোধ্যায়, আবেগের বিস্ফোরণ, গণবিস্ফোরণ হবে আবেগের। আসমুদ্র হিমাচল ভারত ভূমিতে, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের মানুষ তো এইটুকু প্রত্যাশা সরকারের কাছে করতে পারে, সেদিনকে অন্তত অর্থ দিবস ছুটি দেয়া হোক। সেদিনকে অন্তত মদ্যপানের, মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিক রাজ্য সরকার। মদ থেকে প্রচুর রাজস্ব পায় এই সরকার। একটা দিন, একটা বেলার জন্য বন্ধ করলে রাজস্বের কি খুব ক্ষতি হবে? একটা দিন ছুটি দিলে কি মহাভারত অশুদ্ধ হবে? মুখ্যমন্ত্রী তো বলেন, আমি সরকারি কর্মচারীদের ছুটি ছাটার বিষয়গুলো দেখি। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের নামাঙ্কিত মন্দিরের শুভ উদ্বোধনের দিনে এ রাজ্যের সরকারি কর্মচারীরা কি একটি ছুটি প্রত্যাশা করতে পারে না?